বন্ধুরা, আমার নাম উর্মিলা সেন। আমার স্বামী অলোকেশ। আমাদের বিয়ের বছরখানেক পরেই কাজের সূত্রে বিদেশে চলে যান। প্রথম শ্বশুরবাড়িতেই ছিলাম, কিন্তু অলোকেশ চলে যাওয়ার পর বিশাল বাড়িটায় আমার খুব নিঃসঙ্গ লাগত। একাকিত্ব এমন একটা জিনিস যা মানুষকে ভিতর থেকে কষ্ট দেয়। শ্বশুর শাশুড়ি মানুষ ভালো হলেও স্বামীর অনুপস্থিতিতে নিজের সত্তাটাই যেন হারিয়ে ফেলছিলাম। তাই কিছুদিন পর মন ভালো করার জন্য আমি আমার বাবার বাড়িতে চলে আসি। বাবার বাড়ি ফিরে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। সেই চেনা ঘর, চেনা বারান্দা, মায়ের হাতের রান্না, সবকিছু মিলিয়ে পুরনো দিনে ফিরে গেলাম। আমার বাবা মাও আমাকে পেয়ে খুব খুশি হলেন। ভাবলাম অলোকেশ ফিরে না আসা পর্যন্ত এই চেনা পরিবেশেই নিজেকে ব্যস্ত রাখব, নতুন করে কিছু শেখার চেষ্টা করব। প্রথম কয়েকটা সপ্তাহ খুব ভালোভাবেই কাটছিল। বই পড়া, মায়ের সাথে রান্নায় হাত লাগানো আর পুরনো বন্ধুদের সাথে মাঝে সাঝে ফোনে কথা বলা, দিনগুলো মন্দ কাটছিল না। আমাদের পাড়াতেই বিনোদদার বাড়ি, বিনোদ সেনগুপ্ত। সম্পর্কে আমার দূরসম্পর্কের আত্মীয় হলেও ছোটবেলা থেকেই আমরা ভাইয়া বলেই ডেকে অভ্যস্ত। বিনোদদা আমার থেকে বয়সে বেশ খানিকটা বড়। ছোটবেলায় উনি আমাদের সাথে বন্ধুর মতোই মিশতেন। কত আবদার করেছি ওনার কাছে। গল্পের বই থেকে শুরু করে আচার সব এনে দিতেন। আমার বিয়ের সময়ও সবথেকে বেশি ছোটাছুটি বোধহয় বিনোদদাই করেছিলেন। বাবা মা ওনাকে নিজের ছেলের মতোই স্নেহ করেন। বাবার বাড়ি আসার পরদিন সকালেই বিনোদদার সাথে দেখা হলো। উনি আমাদের বাগানেই হাঁটছিলেন। আমাকে দেখে পরিচিত সেই উষ্ণ হাসিটা দিলেন। বললেন, কিরে উর্মিলা, এলি তাহলে? ভালো করেছিস। একা একা ওখানে থাকিস, আমাদেরও চিন্তা হতো। ওনার এই স্বাভাবিক আন্তরিকতা সেদিন আমার খুব ভালো লেগেছিল। মনে হয়েছিল, যাক, এখানে অন্তত কথা বলার একজন মানুষ তো আছে। আমিও হেসে বলেছিলাম, হ্যাঁ ভাইয়া, চলেই আসলাম। তুমি ভালো আছো? কিন্তু সমস্যাটা শুরু হলো তার কয়েকদিন পর থেকে। বিনোদদা হঠাৎ করেই যেন আমাদের বাড়িতে একটু বেশি আসতে শুরু করলেন। আগে হয়তো সপ্তাহে 2-1 বার আসতেন, এখন তিনি প্রায় প্রতিদিনই নিয়ম করে সন্ধ্যায় আসতে লাগলেন। প্রথম বিষয়টা স্বাভাবিকই ছিল। তিনি বাবার সাথে গল্প করতেন, মায়ের কাছে চায়ের আবদার করতেন। কিন্তু আমি লক্ষ্য করলাম উনি আমার সাথে আগের চেয়ে একটু বেশি কথা বলার চেষ্টা করছেন। আমি বসার ঘরে থাকলেই তিনি নানা ছুতায় আমার সাথে কথা বলার চেষ্টা করতেন। অলোকেশের সাথে কথা হয়েছে? তোর দিনকাল কেমন কাটছে? একা একা মন খারাপ লাগলে বলিস, বই এনে দেব। এই কথাগুলো শুনতে খুব স্বাভাবিক লাগলেও আমার কাছে ওনার দৃষ্টিটা খানিকটা অস্বস্তিকর লাগছিল। মনে হচ্ছিল এই দৃষ্টির আড়ালে হয়তো অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে। তার কিছু আচরণ আমার কাছে কিছুটা ভিন্ন রকম মনে হলো। এই অস্বস্তিটা আমি কাউকে বোঝাতে পারছিলাম না। মা বাবাকে কি করে বলবো? তারা বিনোদদাকে এত বিশ্বাস করেন। তারা হয়তো আমার কথা হেসেই উড়িয়ে দেবেন, বলবেন আমি হয়তো অতিরিক্ত ভাবছি। তাই আমি চুপ করেই রইলাম। নিজের মনকে বোঝানোর চেষ্টা করলাম, হয়তো আমি ভুল বুঝছি। বিনোদদা হয়তো শুধুই বন্ধুত্বপূর্ণ আচরণ করছেন, এর মধ্যে অন্য কিছু নেই। কিন্তু আমার মনের এই দ্বিধা দিন দিন বাড়ছিল। বিনোদদার আচরণে এমন কিছু ছিল যা আমাকে স্বস্তি দিচ্ছিল না। তিনি যখন আমার সাথে কথা বলতেন, আমার মনে হতো তিনি একটু বেশি ব্যক্তিগত হয়ে পড়ছেন। আমি বুঝতে পারছিলাম না আমার এই অনুভূতিটা কি শুধুই আমার কল্পনা, নাকি সত্যিই কোনো সতর্ক সংকেত। পরের কয়েকটা দিন আমার এই মানসিক দ্বন্দ্বের মধ্যেই কাটল। আমি সচেতনভাবেই বিনোদদাকে এড়িয়ে চলতে শুরু করলাম। তিনি সন্ধেবেলা বসার ঘরে এলেই আমি কোনো না কোনো কাজের অজুহাতে নিজের ঘরে চলে যেতাম। মা অবশ্য 2-1 বার জিজ্ঞেসও করলেন, কি রে, বিনোদ আসলো আর তুই উঠে গেলি? বেচারা তোর সাথে কত গল্প করতে আসে। আমি শুকনো শেষে বলতাম, না মা, একটু কাজ ছিল, অথবা মাছাটা ধরেছে, একটু শোবো। আমার এই এড়িয়ে চালাটা বিনোদদা হয়তো লক্ষ্য করেছিলেন। একদিন বিকেলে আমি যখন ছাদে আমাদের লাগানো ফুলগাছগুলোতে জল দিচ্ছিলাম, বিনোদদা হুটহাট করেই ছাদে এসে হাজির হলেন। আমি তাকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেলাম। ছাদটা শান্ত, চারপাশে কেউ ছিল না। হঠাৎ ওনাকে দেখে আমি কিছুটা অপ্রস্তুত বোধ করলাম। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করে বললাম, আরে ভাইয়া, তুমি কখন এলে? বিনোদদা আমার দিকে তাকিয়ে একটু হাসলেন।
সেই হাসিটা আমার কাছে আগের মতো সহজ লাগলো না। তিনি বললেন, এই তো একটু আগেই তোকে নিচে না দেখে ভাবলাম ছাদে আছিস। ইদানিং তুই আমাকে এড়িয়ে চলছিস কেন রে উর্মিলা? আমি কি কোনো ভুল করেছি? তার সরাসরি প্রশ্নে আমি থতমত খেয়ে গেলাম। কি উত্তর দেব ভেবে পেলাম না। আমতা আমতা করে বললাম, না না ভাইয়া, তা কেন হবে? আসলে আসলে কাজ থাকে তো তাই। তিনি আমার দিকে এগিয়ে এসে শান্ত গলায় বললেন, আমার সাথে মিথ্যে বলিস না উর্মিলা। আমি তোকে ছোটবেলা থেকে দেখছি, তুই কিছু একটা নিয়ে চিন্তিত। তোর স্বামী বিদেশে, তোর মন ভালো নেই আমি বুঝি। তাই তো ভাবলাম তোর সাথে একটু গল্প করি, তোর মনটা ভালো রাখার চেষ্টা করি। তুইও যদি এভাবে দূরে সরে থাকিস তাহলে কেমন লাগে বল? তার কথাবার্তায় এমন এক টান ছিল যা আমার অস্বস্তি আরও বাড়িয়ে দিল। মন ভালো রাখার চেষ্টা, কথাটা শোনার পর আমার মনে সন্দেহ জাগল। আমার মনে হলো তিনি আমার অবস্থার ভুল মানে করছেন। আমার ভিতরে এক ধরনের ভয় কাজ করতে লাগলো। আমি তাড়াতাড়ি বলে উঠলাম, না ভাইয়া, সব ঠিক আছে, আমার একটু কাজ আছে, আমি নিচে যাই। আমি দ্রুত ছাদ থেকে নেমে এলাম। সেদিন রাতে আমার ভালো করে ঘুম হলো না। বিনোদদার কথাগুলো, তার আচরণ, সবকিছু আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমার ভয় হতে লাগলো। আমি এমন একটা পরিস্থিতিতে পড়েছি যা থেকে বেরোনোর পথ খুঁজে পাচ্ছিলাম না। বিনোদদা আমার বাবার এত কাছের, পাড়ার সবাই তাকে এত সম্মান করে, আমি যদি কাউকে কিছু বলি কেউ হয়তো আমার কথা বিশ্বাস করবে না, উল্টে সবাই ভাববে আমি বাড়াবাড়ি করছি। আমি ঠিক করলাম বিনোদদার সাথে যতটা সম্ভব কম কথা বলবো এবং কখনোই তার সাথে একা থাকব না। আমার স্বামী বিদেশে, আমার নিজের সম্মান ও নিরাপত্তা নিজেকেই রক্ষা করতে হবে। আমি স্পষ্টভাবে বোঝাতে চেয়েছিলাম যে আমি চাই আমাদের সম্পর্ক আগের মতো সম্মানজনক সীমায় থাকুক, কিন্তু আমি জানতাম না যে পরিস্থিতি আরও জটিল হতে চলেছে। আমার এই সাবধানী আচরণ বিনোদদাকে যেন আরও বেশি জেদি করে তুলল। তিনি যেন পণ করলেন আমার সাথে কথা তিনি বলবেনই। তার এই চেষ্টা আমার মনে আরও উদ্বেগ বাড়াচ্ছিল। আমি ভাবতে লাগলাম, আমি কি সত্যি কোনো ভুল মানুষকে এতদিন বিশ্বাস করে এসেছি? যে ভাইকে আমি এত সম্মান করতাম সেই কি এখন আমার সীমারেখা বোঝার চেষ্টা করছে না? ছাদের সেই ঘটনার পর থেকে বিনোদদার আচরণ আরও বেশি রহস্যময় হয়ে উঠল। তিনি মাঝে মাঝে এমন কিছু কথা বলতেন যেগুলোর মানে পরিষ্কার না হলেও শুনে আমার অস্বস্তি হতো। একদিন দুপুরে মা বাজারে গেছেন, বাবা তার ঘরে বিশ্রাম নিচ্ছেন। আমি রান্নাঘরে দুপুরে চায়ের জল বসাচ্ছিলাম, ঠিক সেই সময় বিনোদদা এসে হাজির। আমি তাকে দুপুরে আশা করিনি। তাকে দেখে বললাম, ভাইয়া তুমি? মা তো বাড়ি নেই। বিনোদদা রান্নাঘরের দরজায় দাঁড়িয়েই বললেন, জানি, আমি তোর মায়ের কাছে আসিনি, তোর কাছেই এসেছি। আমার বুকটা ধড়াস করে উঠল। আমি চায়ের পাতা খুঁজতে খুঁজতে বললাম, আমার কাছে কেন, কোনো দরকার ছিল? তিনি দরজার কাছে দাঁড়িয়েছিলেন, ফলে আমি একটু অস্বস্তি অনুভব করলাম। তিনি শান্ত স্বরে বললেন, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে উর্মিলা। খুব দরকারি? তার গলার স্বর শুনে আমার মনে হলো তিনি হয়তো আজ এমন কিছু বলতে চান যা আমার পছন্দ নাও হতে পারে। আমি সাহসী ভর করে বললাম, যা বলার এখানেই বলো ভাইয়া, আমি শুনছি। তিনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, যা আমাকে অস্বস্তিকর লাগল। তিনি বললেন, এভাবে সবার সামনে বলা যাবে না, কথাটা একটু ব্যক্তিগত। আজ বিকেলে একটু সময় পেলে আসবি, কিছু দরকারি কথা ছিল, আমি একা থাকব। এই কথাটা আমার কানে অস্বস্তিকরভাবে বাজল। আমার সন্দেহটা যেন আরও স্পষ্ট হল। তিনি আমাকে তার বাড়িতে একা ডাকছেন কেন? আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি কোনো মতে বললাম, না ভাইয়া, আমার কাজ আছে, আমি যেতে পারবো না, তোমার যা বলার মা বাবার সামনেই বলো। এই বলে আমি তার পাশ কাটিয়ে দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে নিজের ঘরে ঢুকি দরজা বন্ধ করে দিলাম। আমার এই সরাসরি না বলাটা বিনোদদা হয়তো আশা করেননি। আমি শুনলাম তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে চলে গেলেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তিনি কোনো কথা না বলেই বাড়ি থেকে চলে গেলেন। আমি দরজায় হেলান দিয়ে গভীরভাবে শ্বাস নিচ্ছিলাম। মনে হচ্ছিল আমি একটা অস্বস্তিকর পরিস্থিতি থেকে নিজেকে সামলে নিতে পেরেছি, কিন্তু একই সাথে আমার মনটা ভারী হয়ে গেল। বিনোদদা, আমার ছোটবেলার সেই প্রিয় ভাইয়া, তার এমন পরিবর্তন আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি কি মা বাবাকে সব খুলে বলবো? কিন্তু কি বলবো? বলবো যে বিনোদদা আমাকে একা ডেকেছিলেন? মা বাবা হয়তো বলবেন, তাতে কি হয়েছে, নিশ্চয়ই কোনো দরকারি কথা ছিল, তুই হয়তো ভুল বুঝছিস। তারা হয়তো উল্টো আমাকেই বকা দেবেন, বিনোদদার মতো একজন ভালো মানুষের নামে ভুল ধারণা পোষণ করার জন্য। এই ভেবে আমি আবার চুপ করে গেলাম। কিন্তু আমি ভেতরে ভেতরে নিজেকে আরও সতর্ক করে তুলতে শুরু করলাম।
আমি আমার স্বামীর সাথে কথা বলার সময় বাড়ালাম, তাকে আমার একাকিত্বের কথা না বললেও দৈনন্দিন ছোটখাটো সব গল্প করতাম, যাতে সে বুঝতে পারে আমি তাকে কতটা মিস করি। আমি ভাবলাম, যদি আমি নিজের দাম্পত্য জীবনে মনোযোগী থাকি, তাহলে বাইরের কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি আমার উপর প্রভাব ফেলতে পারবে না। সন্ধ্যার পর বিনোদদা আবার এলেন, কিন্তু আজ তিনি বসার ঘরে বেশিক্ষণ বসলেন না। তার মুখটা থমথমে ছিল। বাবার সাথে দু একটা কথা বলেই তিনি উঠে পড়লেন। যাওয়ার সময়ে তিনি আমার ঘরের দরজার দিকে একবার তাকালেন। আমি ঘর থেকেই দেখলাম তার চোখে যেন এক ধরনের হতাশা, নাকি ওটা অন্য কিছু। আমার মনে হলো এই রহস্যের শেষ না দেখে আমি শান্তি পাব না। আমার মন বলছিল বিনোদদা হয়তো আবার কথা বলার চেষ্টা করবেন। আমি মনে মনে পরের পরিস্থিতির জন্য প্রস্তুত হতে থাকলাম। আমার শুধু একটাই চিন্তা ছিল, কিভাবে সবকিছু সামলাবো যাতে আমার সম্মানও রক্ষা পায়, আবার মা বাবার কাছেও আমি অপ্রয়োজনীয় ঝামেলায় না জড়াই। পরের দিনটা কিছুটা শান্তভাবেই কাটল। বিনোদদা আমাদের বাড়ি এলেন না। আমি কিছুটা স্বস্তি পেলাম। ভাবলাম, হয়তো আমার দৃঢ় আচরণে তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং পিছু হটেছেন। আমি এই সুযোগে মনটাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করলাম। পুরনো ডায়েরিটা বের করে লেখালেখি শুরু করলাম। অলোকেশকে একটা লম্বা চিঠি লিখলাম। যদিও জানি ইমেলের যুগে এর কোনো মানে নেই, তবুও এটা আমার মানসিক শান্তির জন্য দরকার ছিল। কিন্তু আমার শান্তি বেশিক্ষণ স্থায়ী হল না। পরদিন সকালে আমি বারান্দায় বসে চা খাচ্ছিলাম, মা আমার পাশে বসে সবজি কাটছিলেন। এমন সময় বিনোদদা এলেন। তার হাতে একটা বেশ বড় প্যাকেট। তিনি সোজা আমার কাছে এসে প্যাকেটটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, নে, এটা তোর জন্য। আমি অবাক হয়ে বললাম, আমার জন্য? কি আছে এতে? মা হেসে বললেন, আরে নে না। বিনোদ কত যত্ন করে তোকে, খুল দেখি কি এনেছে। আমি অনিচ্ছা সত্ত্বেও প্যাকেটটা খুললাম। ভেতরে একটা দামি শাড়ি আর তার সাথে একটা সুগন্ধির বোতল। আমার মনে এক ধরনের অস্বস্তি তৈরি হলো। বিনোদদা আমাকে আগে কখনো এত দামি কিছু দেননি। জন্মদিনে গল্পের বই বা চকোলেট দিতেন, সেটা আলাদা, কিন্তু শাড়ি আর সুগন্ধি, এই উপহার দুটো আমাকে অবাক করে দিল। কেন এমন উপহার দিলেন বুঝতে পারছিলাম না। আমি শাড়িটার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে বসে রইলাম। মা অবশ্য খুব খুশি হলেন। তিনি বললেন, বাহ, শাড়িটা তো খুব সুন্দর। তুই ঠিকই এনেছিস বিনোদ। মেয়েটা আমার সারাদিন কেমন মনমরা হয়ে থাকে, নতুন শাড়িটা পেয়ে দেখুক, মন ভালো হয়ে যাবে। বিনোদদা আমার দিকে তাকিয়ে হাসলেন, বললেন, তোর পছন্দের রং, আমার খেয়াল ছিল। সুগন্ধিটাও দেখ, তোর ভালো লাগবে। আমি জোর করে মুখে হাসি ফুটিয়ে বললাম, কেন এত খরচ করলে ভাইয়া? এর কোনো দরকার ছিল না। আমার গলার স্বরটা হয়তো একটু কেঁপে গিয়েছিল। বিনোদদা বললেন, দরকার ছিল কি না সেটা আমি বুঝব, তুই শুধু ভালো থাকলেই আমি খুশি। কথাটার ভেতরে কিছু অস্বস্তিকর ইঙ্গিত ছিল, যা আমি স্পষ্টভাবে টের পেলাম। মা রান্নাঘরে উঠে যেতেই বিনোদদা আমার পাশে রাখা চেয়ারটায় বসলেন। আমি সরে বসার চেষ্টা করলাম। তিনি শান্ত স্বরে বললেন, কাল আসিসনি কেন? আমি অপেক্ষা করছিলাম। আমি দৃঢ় গলায় বললাম, বলেছিলাম তো আমার কাজ ছিল। বিনোদদা একটু গম্ভীর স্বরে বললেন, আমি তো শুধু তোর ভালোই চাই উর্মিলা, তুই কি আমাকে এতই দূরের ভাবিস? তার এই কথাগুলো শুনে আমি ভেতরে ভেতরে অস্বস্তি বোধ করলাম। আমি উঠে দাঁড়িয়ে বললাম, দেখো ভাইয়া, তুমি যা করছো সেটা সঠিক হচ্ছে না। আমার স্বামী বাইরে আছেন, এই সময় এমন উপহার দেওয়া বা আলাদা করে দেখা করতে বলা শোভন নয়। আমার কণ্ঠে স্পষ্ট প্রতিবাদ ছিল। বিনোদদার মুখটা শক্ত হয়ে গেল। তিনি বললেন, তুই যা ভাবছিস তা ঠিক নয়। আমি শুধু তোর মঙ্গল চেয়েছি। এই বলে তিনি আর এক মুহূর্তও না দাঁড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আমি তার শীষ কথাটার মানে বোঝার চেষ্টা করলাম। তুই যা ভাবছিস তা ঠিক নয়, তিনি ঠিক কি বোঝাতে চাইলেন? আমার মনে এক ধরনের দুশ্চিন্তা কাজ করছিল। আমি উপহারের প্যাকেটটা নিয়ে আমার ঘরে চলে এলাম। শাড়িটা বা সুগন্ধিটা আমি ছুঁয়েও দেখিনি। আমার মনে হচ্ছিল
বিনোদদার আচরণটা এখন আর স্বাভাবিক সীমায় নেই। আমি ঠিক করলাম এই উপহার আমি কিছুতেই গ্রহণ করব না। বিনোদদার দেওয়া সেই শাড়ি আর সুগন্ধির প্যাকেটটা আমি আমার আলমারির এক কোণে রেখে দিলাম। ওগুলো স্পর্শ করতেও আমার ইচ্ছে হচ্ছিল না। মনটা এতটাই অস্থির হয়ে উঠেছিল যে আমি ঠিক করলাম মা বাবাকে এবার বলতেই হবে, যা হবার হবে। কিন্তু কিভাবে শুরু করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। উপহারের কথা বললে মা হয়তো বলবেন, স্নেহ করে দিয়েছে, এতে এত ভাবার কি আছে। পরের 2-1 দিন বিনোদদা আর এলেন না, কিন্তু আমার মনের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি রয়ে গেল। আমি লক্ষ্য করলাম বিনোদদা আমাদের বাড়ি না এলেও যেন দূর থেকেই সব খেয়াল রাখছেন। আমি যখন বারান্দায় যেতাম, দেখতাম তিনি তার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছেন। আমি ছাদে গেলেই দেখতাম তিনিও কোনো না কোনো কাজে উপরে চলে আসেন। তার এই আচরণে আমি অস্বস্তিতে ভুগছিলাম। আমার মনে হচ্ছিল কেউ যেন আমার আচরণে অস্বাভাবিক আগ্রহ নিচ্ছে। আমি বাড়ি থেকে খুব কম বেরোতে শুরু করলাম। আমার এই পরিবর্তনে মা চিন্তিত হয়ে পড়লেন। তিনি বললেন, কি হয়েছে তোর উর্মিলা? সারাদিন ঘরের মধ্যে দরজা বন্ধ করে থাকিস, শরীর খারাপ? আমি কি করে বলি আমার মনের কথা? আমি শুধু বললাম, ভালো লাগছে না মা। মা ভেবেছিলেন হয়তো অলোকেশের জন্য আমার মন খারাপ। তিনি আমাকে সান্ত্বনা দেবার চেষ্টা করলেন। একদিন সন্ধ্যায় মা আমাকে জোর করে বসার ঘরে নিয়ে এলেন। বাবাও ছিলেন। 3 জন মিলে পুরনো দিনের গল্প হচ্ছিল। ঠিক সেই সময় বিনোদদা এলেন। তাকে দেখে আবারও কিছুটা অস্বস্তি অনুভব করলাম। আমি উঠে যেতে চাইলাম, কিন্তু মা আমার হাত চেপে ধরলেন, ইশারায় বসতে বললেন। আমি নীরবে বসে রইলাম। বিনোদদা আজ খুব স্বাভাবিক আচরণ করছিলেন। তিনি বাবার সাথে দেশের পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন। আমি লক্ষ্য করলাম তিনি মাঝে মাঝে আমার দিকেও তাকাচ্ছেন, কিন্তু আমি ইচ্ছে করেই তার দিকে তাকাচ্ছিলাম না। মা চা আনতে উঠতেই বিনোদদা বাবার দিকে ফিরে বললেন, কাকু, উর্মিলাকে একটা কথা বলার ছিল। বাবা অবাক হয়ে বললেন, উর্মিলাকে? কি কথা? আমাকেই বলো। বিনোদদা বললেন, না, কথাটা ওকেই বলা দরকার। ওর ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। আমার বুক ধক করে উঠল। ভবিষ্যৎ? আমার ভবিষ্যৎ নিয়ে তার কি বলার থাকতে পারে? বাবা কিছু বলার আগেই আমি বললাম, আমার যা বলার বাবা মাকেই বলো ভাইয়া, ওনাদের থেকে আমার কিচ্ছু লুকোনো নেই। আমার কথায় বাবা কিছুটা অবাক হলেন। তিনি বললেন, আরে, যখন বলছি তোকে আলাদা করে বলবে, নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে। জানা মা, ওর সঙ্গে গিয়ে শুনে আয়। আমি বাবার এই সরলতায় অবাক হয়ে গেলাম। আমি বাধ্য হয়ে উঠে দাঁড়ালাম। বিনোদদা উঠলেন। আমরা দুজন বারান্দার দিকে গেলাম। বারান্দাটা বসার ঘর থেকে একটু দূরে। আলোটা ম্লান হয়ে আসছিল, আর আমি কিছুটা নার্ভাস বোধ করছিলাম। আমি তার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালাম। বললাম, বলো, কি বলবে? বিনোদদা আমার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুই আমাকে ভুল বুঝছিস উর্মিলা। আমি তোকে একটা বিপদ থেকে বাঁচাতে চাইছি। আমি শান্তভাবে বললাম, বিপদ? কিসের বিপদ? আর তুমি কেন আমার ব্যাপারে এত ভাবছ? আমার গলায় অনিশ্চয়তা মেশানো কৌতূহল ছিল। বিনোদদা বললেন, হ্যাঁ, তুই এমন কিছু ঘটনার মধ্যে জড়িয়ে যাচ্ছিস যা তোর জন্য ঠিক নয়। আমি শুধু তোকে সাবধান করতে চাই। আমি দৃঢ়ভাবে বললাম, আমার যত্ন নেবার দায়িত্ব আমার পরিবারের। দয়া করে এমন কোনো কথা বলো না যা ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। আমার কথা শুনে বিনোদদা কিছুটা হতভম্ব হয়ে গেলেন। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। কিছুক্ষণ নীরব থেকে তিনি ধীরে ধীরে চলে গেলেন। আমার মুখ থেকে ওই কঠিন অভিযোগটা শুনে বিনোদদা কয়েক মুহূর্ত কোনো কথা বলতে পারলেন না। তিনি স্তব্ধ হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে যে বিস্ময় আর কষ্ট আমি দেখেছিলাম, তা আমার রাগকে এক মুহূর্তের জন্য হলেও টলিয়ে দিয়েছিল। কিন্তু পরক্ষণেই আমার মন আবার শক্ত হয়ে গেল। আমি ভাবলাম এটা হয়তো তার অভিনয়, আমার সহানুভূতি আদায়ের চেষ্টা। বিনোদদা কাঁপা গলায় বললেন, উর্মিলা, তুই তুই এই কথা ভাবতে পারলি? আমি তোকে কষ্ট দিতে চাইছি? আমি তোকে... তিনি কথাটা শেষ করতে পারলেন না, তার গলা ধরে আসছিল। আমি আরও কঠিনভাবে বললাম, কেন? ভুল কি ভাবলাম? তোমার এই প্রতিদিন আসা যাওয়া, বসে গল্প করা, দামি উপহার পাঠানো, এইসবের মানে কি? তুমি কি ভেবেছ আমার স্বামী বাইরে আছে বলে আমি অসহায়? বিনোদদা 2 হাত দিয়ে মুখ ঢাকলেন। তিনি দৃশ্যতই ভেঙে পড়েছিলেন। চোখে জল এসে গিয়েছিল।
একজন প্রাপ্তবয়স্ক মানুষকে এভাবে ভেঙে পড়তে দেখে আমি কিছুটা দ্বিধায় পড়ে গেলাম, কিন্তু আমার মনের ভেতরে সন্দেহ এত সহজে দূর হবার ছিল না। আমি ভাবলাম এটা হয়তো ভাবাবেগে প্রভাব ফেলার চেষ্টা। তিনি চোখ মুছে ধরা গলায় বললেন, তোকে আমি ছোটবেলা থেকে দেখেছি, তুই আমার ছোট বোনের মতো। তোর সম্পর্কে আমি ওইভাবে চিন্তা করতে পারি এ কথা ভাবাও অসম্ভব। এর থেকে না থাকাই ভালো ছিল। তার গলার স্বর এতটাই আন্তরিক আর কষ্টমাখা ছিল যে আমার এতক্ষণের বিশ্বাসটা প্রথমবারের মতো নড়ে উঠল। আমি কি সত্যিই ভুল বুঝছি? আমি কিছু বলার আগেই তিনি বললেন, তোকে আমি উপহার দিয়েছিলাম কারণ আমি দেখছিলাম তুই কেমন মনমরা হয়ে যাচ্ছিস, তুই নিজের প্রতি খেয়াল রাখছিস না। ভেবেছিলাম নতুন কিছু পেলে হয়তো তোর মনটা একটু ভালো হবে। তোকে একা ডেকেছিলাম, কারণ যে কথাটা আমি বলতে চাই সেটা সবার সামনে বলা যায় না। বললে অন্য একটা পরিবারের সম্মান জড়িয়ে যাবে। আমি অবাক হয়ে বললাম, অন্য পরিবারের সম্মান মানে? কি বলতে চাও তুমি? বিনোদদা একটু ইতস্তত করলেন, তারপর বললেন, আমি ঠিক করেছিলাম তোকে বলবো না, কিন্তু আজ তুই আমাকে যা বললি তারপর আর না বলে উপায় নেই। তুই আমাকে ভুল বুঝলি, তাতে আমার দুঃখ নেই, কিন্তু তুই যে ভুলের পথে পা বাড়াচ্ছিস সেটা আমি ভাই হয়ে চুপচাপ দেখতে পারি না। আমার মাথা গুলিয়ে যাচ্ছিল। আমি বললাম, ধাঁধা না করে পরিষ্কার করে বলো, কিসের ভুলের পথে পা বাড়াচ্ছি আমি? বিনোদদা আমার দিকে সরাসরি তাকালেন, বললেন, তুই ইদানিং যার সাথে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলছিস সে লোকটা ঠিক নয় উর্মিলা, সে তোকে ঠকাচ্ছে। আমি আকাশ থেকে পড়লাম, ফোনে কথা? আমি তো শুধু আমার স্বামী অলোকেশ, মা বাবা আর আমার কলেজ জীবনের 2-1 জন বান্ধবীর সাথেই কথা বলি। আমি বললাম, কার কথা বলছো তুমি? আমি তো আমার বান্ধবীদের সাথেই কথা বলি। বিনোদদা মাথা নাড়লেন, না, তুই সবটা জানিস না। তুই কি সোহেল নেমের কাউকে চিনিস? সোহেল নামটা শুনে আমি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। সোহেল আমার সামাজিক মাধ্যমে পরিচিত এক বন্ধু। মাসখানেক আগে তার সাথে আমার আলাপ। সে নিজেকে একজন কবি ও লেখক হিসাবে পরিচয় দিয়েছিল। আমার লেখার খুব প্রশংসাও করেছিল। স্বামীর অনুপস্থিতিতে তার সাথে সাহিত্য নিয়ে কথা বলতে আমার ভালোই লাগত। কিন্তু বিনোদদা এই নামটা জানলেন কি করে? সোহেলের নামটা বিনোদদার মুখে শুনে আমি এতটাই চমকে গিয়েছিলাম যে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। আমি অলোকেশ বাদে অন্য কোনো মানুষের সঙ্গে ফেসবুকে বন্ধুত্বপূর্ণভাবে কথা বলি, এই সামান্য অপরাধবোধটা আমার ছিল। কিন্তু বিনোদদা, তিনি কি করে জানলেন? তিনি কি আমার ব্যাপারে অতিরিক্ত খোঁজখবর নিচ্ছেন? আমার সন্দেহটা আবার অন্য খাতে বইতে শুরু করলো। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, তুমি সোহেলের কথা কি করে জানলে? তুমি কি আমার ওপর নজরদারি করছো? আমার ফোন দেখেছো? আমার গলার স্বরে অবিশ্বাসের সঙ্গে ক্ষোভও মিশেছিল। আমার ব্যক্তিগত জীবনে তিনি এভাবে হস্তক্ষেপ করছেন এটা আমি মেনে নিতে পারছিলাম না। আমার মনে হলো তিনি হয়তো আমার সম্পর্কে ভুল ধারণা করছেন। বিনোদদা আমার এই নতুন অভিযোগে যেন আরও বেশি ক্লান্ত হয়ে পড়লেন। তিনি শান্ত গলায় বললেন, তুই এখনো আমাকে ভুল বুঝছিস উর্মিলা? আমি তোর ফোন দেখব কেন? তোর মাই একদিন কথায় কথায় আমাকে বলেছিলেন। আমি অবাক হয়ে বললাম, মা বলেছেন? বিনোদদা বললেন, হ্যাঁ, তোর মা সেদিন বলছিলেন, জানি না বাপু, উর্মিলা আজকাল কার সঙ্গে যেন ফোনে অনেকক্ষণ কথা বলে। জিজ্ঞেস করলে বলে বান্ধবীর সঙ্গে কথা বলছি, কিন্তু আমার কেমন সন্দেহ হয়। তোর মায়ের ওই চিন্তিত মুখ দেখেই আমার খটকা লাগে। তোর মা তো সরল মানুষ, তিনি ফেসবুকের দুনিয়াটা বোঝেন না, কিন্তু আমি বুঝি। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। মা আমাকে সন্দেহ করেছেন, আর সেই কথা তিনি বিনোদদাকে বলেছেন। নিজের মায়ের ওপরই একরকম অভিমান হলো। বিনোদদা বলতে লাগলেন, আমি শুধু তোর ভালোর জন্যই একটু খোঁজ নিয়েছিলাম। আমি তোকে দূর থেকে লক্ষ্য করছিলাম, শুধু উদ্বেগের কারণে। তুই যখন ছাদে বা বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলতিস, আমি দূর থেকে দেখেছি। তোর ওই মনোযোগী হয়ে কথা বলা দেখেই আমার চিন্তা বেড়ে গিয়েছিল। তিনি থামলেন না, বললেন, আমি এই সোহেল দামের লোকটার প্রোফাইলটা দেখি। সেটা ভুয়ো প্রোফাইল উর্মিলা। ওই নামে কোনো বাস্তব লেখকের অস্তিত্ব নেই। সে যে ছবিগুলো ব্যবহার করছে সেগুলো অন্য একজনের। এই ধরনের মানুষরা সাধারণত একাকী বা সরল মনের মানুষদের ধোঁকা দেওয়ার চেষ্টা করে।
প্রথমে বন্ধুত্ব করে, তারপর তাদের বিশ্বাসের সুযোগ নিতে চায়। আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছিল। বিনোদদা যা বলছেন তা যদি সত্যি হয়, সোহেল ইদানিং আমার কাছে কিছু আর্থিক সাহায্যের কথা বলেছিল তার মায়ের চিকিৎসার জন্য। আমি তাকে বিশ্বাস করতে শুরু করেছিলাম। আমার মনে হলো আমি কত বড় ভুলের মধ্যে জড়িয়ে পড়ছিলাম। আমি কারোর সঙ্গে প্রতারণা করতে চাইনি, কিন্তু অজান্তেই এক প্রতারকের ফাঁদে পা দিতে যাচ্ছিলাম। আমি হতবাক হয়ে বারান্দার রেলিংটা ধরলাম। সব কিছু যেন ঘুলিয়ে যাচ্ছিল। বিনোদাদা আমার অবস্থা বুঝতে পারলেন। তিনি নরম গলায় বললেন, আমি তোকে এই কথাটা বলার জন্যই এত চেষ্টা করছিলাম, কিন্তু তোকে একা পাচ্ছিলাম না। সবার সামনে বললে তুই অস্বস্তি বোধ করতি, তাই তোকে একা ডেকেছিলাম। তোকে শাড়ি, পারফিউম দিয়েছিলাম যাতে তোর মনটা নিজের দিকে ফেরে, বাইরের ওই মিথ্যে জগৎ থেকে দূরে থাকে। আমার চোখে জল এসে গিয়েছিল। আমি বললাম, কিন্তু কিন্তু তুমি আমাকে আগে বলোনি কেন? তুমি এমন রহস্যময় আচরণ করছিলে কেন? বিনোদদা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি করে বলতাম? আমার কাছে কোনো দৃঢ় প্রমাণ ছিল না। আমি ভয় পাচ্ছিলাম। প্রমাণ ছাড়া বললে তুই হয়তো আমার কথা বিশ্বাস করবি না, বরং ভাববি আমি তোকে সন্দেহ করছি বা তোর স্বাধীনতায় বাধা দিচ্ছি। তাই আমি আগে নিশ্চিত হতে চেয়েছিলাম। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। বারান্দার মেঝেতেই বসে পড়লাম। আমার এতদিনের সন্দেহ, ভয় সব কিছু এই এক মুহূর্তে ভেঙে পড়ল। যে মানুষটাকে আমি এতদিন ভুল বুঝেছি, তার সম্মান নিয়ে প্রশ্ন তুলেছি, সেই মানুষটাই নিঃস্বার্থভাবে আমাকে এক ভয়াবহ বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করছিলেন। আমি যখন বারান্দার মেঝেতে বসে অনুশোচনায় কাঁদছি, বিনোদদাদা আমার পাশে এসে দাঁড়ালেন। এবার তার উপস্থিতি কোনো অস্বস্তিকর ঘনিষ্ঠতার সঙ্গে যুক্ত ছিল না, বরং একটি আশ্রয়ের আশ্বাস দিচ্ছিল। তিনি আমার মাথায় হাত রাখলেন না বা আমাকে স্পর্শ করে সান্ত্বনা দেবার চেষ্টা করলেন না। তিনি শুধু শান্ত গলায় বললেন, ওঠ উর্মিলা, যা হবার হয়ে গেছে, এখনও কিছু ভুল হয়নি। তুই ভুলটা বুঝতে পেরেছিস, এটাই অনেক। আমি ফোপাতে ফোপাতে বললাম, ভাইয়া, আমি আমি তোমাকে এত ভুল বুঝেছি। আমি তোমাকে কী সব ভুল ধারণা দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার নিজের কথার প্রতিধ্বনি আমার কানে বাজছিল। আমি উপলব্ধি করছিলাম আমার সন্দেহগুলো কতটা ভিত্তিহীন এবং আমার চিন্তাভাবনা কতটা অপ্রয়োজনীয়ভাবে ক্লিষ্ট হয়ে গিয়েছিল। একাকিত্ব আর স্বামীর অনুপস্থিতি আমাকে কতটা দুর্বল করে ফেলেছিল। বিনোদদা একটি ছোট নিঃশ্বাস ফেলে বললেন, তোর কোনো দোষ নেই, পরিস্থিতিটাই এমন। তোর স্বামী দূরে থাকে, তোর মনটা একা। এই সময় ভুল ভাবাটা খুব স্বাভাবিক। আমি হয়তো আমার উদ্বেগ প্রকাশটা ঠিকমতো করতে পারিনি। আমার উচিত ছিল সরাসরি বলাটা, কিন্তু ভেবেছিলাম তুই হয়তো কষ্ট পাবি। তিনি আমার দিকে মোবাইলটা এগিয়ে দিলেন, বললেন, আমি এই কয়েকদিনে ওই লোকটার আসল পরিচয় বের করার চেষ্টা করেছি। দেখ। আমি দেখলাম তিনি ওই ভেগ প্রোফাইলের পেছনের আসল তথ্য জোগাড় করেছেন। সে এমন একজন ব্যক্তি যে অনলাইনে মিথ্যে পরিচয় মানুষের বিশ্বাস অর্জন করে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করত। আমি আতঙ্কে স্থির হয়ে গেলাম। যদি বিনোদদা এই তথ্য না দিতেন, আমি বুঝতাম না কত বড় সমস্যার মধ্যে পড়তাম। আমি উঠে দাঁড়ালাম, বিনোদদার চোখের দিকে তাকিয়ে বললাম, তুমি শুধু আমার ভাইয়া নও, তুমি আমার সবচেয়ে বিশ্বস্ত সহায়। তুমি না থাকলে আজ আমার জীবনটা বিপদে পড়ত। আমি তোমার এই সাহায্য ও সুরক্ষা কখনো শোধ করতে পারবো না। বিনোদদা হেসে ফেললেন, সেই সহজ সুন্দর হাসিটা যা আমি ছোটবেলায় দেখতাম। তিনি বললেন, বোনের থেকে ভাই ঋণ নেবে? পাগলি, চোখ মুখ ধুয়ে আয়। আর শোন, ওই শাড়িটা কাল পরবি, তোকে দেখতে হবে। সেদিন রাতে আমি ঘর থেকে শাড়ি আর পারফিউমের প্যাকেট বের করলাম। শাড়িটা স্পর্শ করে আমার মনে হলো এটি শুধু উপহার নয়, বরং ভাইয়ের নিঃস্বার্থ স্নেহের প্রতীক। আমি সোহেলের নম্বর ব্লক করে দিলাম এবং ফেসবুক থেকে তাকে মুছে ফেললাম। মনে হলো আজ আমি নতুন করে নিঃশ্বাস নিচ্ছি। পরদিন সকালে শাড়ি পরে মায়ের কাছে গিয়ে বললাম, মা, বিনোদদাকে ডেকে আনো, আমার সাথে খুব জরুরি কথা আছে। মা অবাক হলেও কিছু বললেন না। বিনোদদা এলে আমি নিজে চা করে আনলাম। তাকে চা দিয়ে প্রণাম করলাম। তিনি ব্যস্ত হয়ে বললেন, আরে আরে কি করছিস? আমি চোখ তুলে বললাম, আমার ভুলগুলোর জন্য শেষবারের মতো ক্ষমা চাইছি ভাইয়া, আর ধন্যবাদ আমাকে নতুন এক শিক্ষা দেবার জন্য। বিনোদদা পরিস্থিতি সামলে বললেন, কিছু না কাকু, ও আমার কাছে একটা আবদার করেছিল, তাই এই পাগলামি করছে। তিনি চোখ টিপলেন, বুঝালেন তিনি চান না বাবা মা বিষয়টা জানুক। বন্ধুরা,
এই ঘটনাই আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আমরা অনেক সময় কাছের মানুষদের ভুল বুঝি, তাদের আন্তরিকতা বা উদ্বেগকে আমরা অন্য চোখে দেখি। বিশেষ করে যখন আমরা দুর্বল বা একাকী অবস্থায় থাকি, তখন আমাদের বিচার বুদ্ধি ভুল হতে পারে। একাকিত্বের সুযোগ নিয়ে কেউ কেউ আমাদের জীবনে ভুলভাবে প্রভাব ফেলতে পারে। অনলাইন দুনিয়ায় মিষ্টি কথায় বিশ্বাস করার আগে শতবার ভাবা প্রয়োজন। আমাদের সবচেয়ে বড় সুরক্ষা হল পরিবার ও সত্যিকারের শুভাকাঙ্ক্ষীরা। কাউকে সন্দেহ করার আগে তার উদ্দেশ্য বোঝার চেষ্টা করুন, এবং যদি বিপদের আঁচ পান, চুপ না থেকে বিশ্বস্তজনের সঙ্গে কথা বলুন। ছোট ভুল বোঝাবুঝি সুন্দর সম্পর্ক নষ্ট করতে পারে, আর সঠিক পদক্ষেপ আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কাছের মানুষদের বিশ্বাস করতে শিখুন। সবাইকে ধন্যবাদ।